আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। সবাইকে ঐক্যবদ্ধ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতি ঐক্যবদ্ধ হলে শিগগিরই দেশ ঘুরে দাঁড়ানোর আশা। নিহত আবু সাইদের পরিবারের সাথে দেখা করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সমবেদনা। আবু সাইদের বাংলাদেশে ভেদাভেদ থাকবে না মন্তব্য। শিক্ষার্থীদের বিক্ষোভে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ। সরে দাঁড়ালেন বাংলা একাডেমির মহাপরিচালকও। এবং প্যারিস অলিম্পিকে ছেলেদের পর মেয়েদের হকিতেও নেদারল্যান্ডসের স্বর্ণ জয়। ফাইনালে পেনাল্টি শুটআউটে ৩-১ ব্যবধানে চীনাদের হার। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। সবাইকে ঐক্যবদ্ধ করাই এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রংপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতি ঐক্যবদ্ধ হলে শিগগিরই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। সিনিয়র স্টাফ রিপোর্টার মেরিনা লাভলিকে সঙ্গে নিয়ে আলাল আহমেদের ভিডিও চিত্রে রংপুর থেকে চকর মালিথার রিপোর্ট। রংপুরে দিনভর নানা কর্মসূচি শেষে প্রধান উপদেষ্টার সর্বশেষ কর্মসূচি ছিল সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। রংপুর সার্কিট হাউসের বারান্দায় শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেন সাম্প্রতিক নানা বিষয় নিয়ে। অপরাধীকে আমরা বিচার করব, যে নিরপরাধ তার উপরে কোনো রকমের একটা অপবাদ লাগিয়ে দিয়ে তার উপরে আবার অত্যাচার করে আবার বর্বরতার দিকে যেন আমরা চলে যাচ্ছি। এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের স্বতঃস্ফূর্ত উত্তর দেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে আপনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি? একতা, নিজেদের মধ্যে একতা, এটি বড় চ্যালেঞ্জ। একতা হলে সবকিছু সম্ভব। এই 17 কোটি মানুষকে আমরা আরো বহু উপরে নিয়ে যেতে পারি, শুধু এই গোটাগুটি মারামারি খুনাখুনি এটা থেকে বাঁচতে। আগামী নির্বাচন কবে হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এইটা তো কেউ বলে নেই, আসলে তখন দেখা যাবে কত দিনে বলে ভালো হবে, যেটা আপনারা বলেন এটা দিয়ে কারো তো এমন না যে এটা আমি এক্ষুনি করে বললে করে ঠিক আছে, বললে ভালো হবে কি ভালো হবে না সেটা আপনারা বিচার করেন, নিজেদের চিন্তা করেন কতদিন হলে ভালো। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অচিরেই তার সরকার কাজ শুরু করবে বলে সবাইকে আশ্বস্ত করেন বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ। চকর মালিথা, চ্যানেল আই, রংপুর। কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে রংপুরে দেখা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেছেন, আবু সাইদের এই বাংলাদেশে কোনো ভেদাভেদ হবে না। আবু সাইদ যেভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সেভাবে সবাইকে দাঁড়াতে হবে। সিনিয়র স্টাফ রিপোর্টার মেরিনা লাভলিকে সঙ্গে নিয়ে আলাল আহমেদের ভিডিও চিত্রে রংপুর থেকে চকর মালিথার আরও একটি রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। দাবি আদায়ে বুক পেতে দিয়ে জীবন উৎসর্গ করেন তিনি। তার আত্মদানের বিনিময়ে সারা দেশে আন্দোলন তীব্রতর হয়, পতন হয় সরকারের। রংপুরের পীরগঞ্জের এক নিভৃত পল্লীতে আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সঙ্গে ছিলেন আরও কয়েকজন উপদেষ্টা। টিনের চালের নিচে স্যাঁতস্যাঁতে মাটির ঘরের উঠানে বসে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। সন্তান হারাদের সান্ত্বনা দেন, সব সময় পাশে থাকার কথা বলেন তিনি। ছবি দেখলে বিশ্বাস করা যায় না যে একটা মানুষ, একটা ছেলে বন্দুকের সামনে হাত উঠাইয়া দাঁড়াইয়া আছে, মারেন, গুলি করছে,
একটু টল টল করছে, আবার তারপরে আরেকটু, এই সেই লোক। কাজে এটাকে ভোলার শুধু এখানে পীরগঞ্জের বিষয় না, এটা বাংলাদেশের বিষয় না, সারা দুনিয়ার বিষয়। আবু সাইদ যেভাবে রুখে দাঁড়িয়েছিল সেভাবে এই সরকারকেও দাঁড়াতে হবে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। যে লক্ষ্য নিয়ে এই বুক পেতে দিয়েছিল, যার কারণে কোটি কোটি ছেলে মেয়ে সামনে দাঁড়িয়ে, বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছিল, ভয় পায় না, এই যেহেতু পথ দেখিয়ে গেছে। আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম। এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের, যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাইদ। কাজে এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে, এটা আমাদের এখন কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করে সামনে গিয়ে দাঁড়াই। আবু সাইদ যেরকম দাঁড়িয়েছে, আমাদের ওরকম দাঁড়াতে হবে। এর আগে আবু সাইদের বাড়িতে পৌঁছে তার কবর জিয়ারত করেন প্রধান উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ রংপুরের আবু সাইদের কবরে শ্রদ্ধা নিবেদন করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নৃশংসতা মুক্ত দেশ গড়তে প্রত্যয় জানালেন। পাশাপাশি সব ক্ষেত্রে সকলের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সকলের সহযোগিতা চাইলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বিশ্ববরেণ্য এই ব্যক্তিত্ব। চকর মালিথা, চ্যানেল আই, পীরগঞ্জ, রংপুর। অসম্ভবকে সম্ভব করাই বাংলাদেশের তরুণদের মূল শক্তি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব পরিবার রক্ষা করতে তরুণদের নির্দেশ দিয়েছেন শান্তিতে নোবেলজয়ী বিশ্ববরেণ্য এই ব্যক্তিত্ব। পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। রবিবার দুপুর 12টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি তাকে শপথ পড়াবেন। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে অবিলম্বে সুপ্রিম কোর্টের বিচারিক কাজ শুরু করতে বলেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। মাজহারুল হক মান্নার রিপোর্ট। সকাল 10:30টায় হঠাৎ করেই ভার্চুয়ালি ফুলকোট সভার আহ্বান করেছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আইনজীবীরা বিক্ষোভ করলে ওই সভা স্থগিত করা হয়। এরপর প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগের দাবিতে মিছিল করে দলে দলে আদালত প্রাঙ্গণে আসতে থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মুহূর্তের মধ্যে অ্যানেক্স ভবনের সামনে জমায়েত হন কয়েক হাজার শিক্ষার্থী। দুপুর 1টার মধ্যে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি যদি পদত্যাগ না করে, তাহলে তাদেরকে আমরা গণভবনের চিত্র মনে করিয়ে দিতে চাই, তাদেরকে আমরা সংসদের চিত্র মনে করিয়ে দিতে চাই। এ সময় আদালত প্রাঙ্গণে প্রবেশ করে সেনাবাহিনীর গাড়ি। সবাইকে শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান জানিয়ে সুপ্রিম কোর্টের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয় সেনাবাহিনী। পরে প্রধান বিচারপতির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন আইন উপদেষ্টা। আমাদের প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগ পত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এটা উপযুক্ত প্রসেসিং এর জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব। এ খবরে শিক্ষার্থীদের সুপ্রিম কোর্ট থেকে চলে যেতে অনুরোধ করেন সেনা কর্মকর্তারা। পরে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম নিয়ে কথা বলেন অ্যাটর্নি জেনারেল। কনস্টিটিউশন আর্টিকেল 102 মানুষের ফান্ডামেন্টাল রাইটস বাস্তবায়নের জন্য যে জায়গা গত কয়েকদিন ধরে কোর্ট চলছে না। আমি বাংলাদেশের রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে মনে করি অতি দ্রুত বাংলাদেশ সুপ্রিম কোর্ট ফাংশনাল হওয়া উচিত, যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বিচার বিভাগের এই পরিবর্তন শিক্ষার্থীদের আন্দোলনের ফসল বলে উল্লেখ করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।
ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ASM মাকসুদ কামাল পদত্যাগ করেছেন। গত বছর 15ই অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগ দিয়েছিলেন তিনি। উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের 7 হলের প্রভোস্টও পদত্যাগ করেছেন। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদও পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির কাছে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। বাংলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালকের পদ থেকে সরে দাঁড়ালেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ আসকারী। শনিবার তিনি পদত্যাগ করেন। প্রথম কার্যদিবসেই 2 মন্ত্রণালয়ের সচিব সহ ঊর্ধ্বতনদের সঙ্গে বৈঠকে বিধি মেনে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বেচ্ছায় পদত্যাগ এবং আরও এক ডেপুটি গভর্নরকে জোর করে পদত্যাগের বিষয়ে তিনি বলেন, তাদের পদত্যাগ এখনও গৃহীত হয়নি। এনবিআর চেয়ারম্যানকে সরে না গিয়ে রাজস্ব আয়ের লক্ষ্য পূরণের নির্দেশনা দিয়েছেন অর্থ উপদেষ্টা। রিজভিন আজের রিপোর্ট। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নরকে জোর করে পদত্যাগে বাধ্য করেছেন তার সহকর্মীদের একটি অংশ। কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টা, আর্থিক গোয়েন্দা কার্যক্রম বিভাগের প্রধানসহ আরও 3 ডেপুটি গভর্নরকেও পদত্যাগের জন্য চাপ দেন তারা। সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাকেও চাপ দিয়ে কিছু দাবি দাওয়া পূরণ করিয়ে নিয়েছেন কর্মকর্তা কর্মচারীদের একাংশ। সবশেষ শুক্রবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন আব্দুর রউফ তালুকদার। আর্থিক ও ব্যাংক খাতের এই অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক নতুন অর্থ উপদেষ্টা। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সমস্ত ব্যাংক পুঁজিবাজার একটু সচল থাকবে এবং তারা যে সমস্ত কার্যকলাপ করবে, যে চার্জে থাক, কেউ আছে কেউ নাই চলে গেছে, এগুলো আমাদের বিবেচনা সেগুলো যথেষ্ট প্রসিডিউর ইস্যু করে ওনারা যারা আছেন তারা কাজ করবেন অ্যাজ পার প্রসিডিউর, অ্যাজ পার রুলস রেগুলেশনস, অ্যাজ পার নর্মস। ডিসক্রিশনারি বিশেষ ক্ষমতা বিশেষে তারা ইউজ করবেন না, এবং ওই রুলস নর্মের মধ্যে সব কিছু আছে। যে কোনো কাজ নর্মাল ওতে কাজ করলে কারো কিছু না, কেউ যদি অতীতে কিছু করে টরে থাকে সে যথাবিহিত আইন হতে পদক্ষেপ হবে। কেউ জোর করে একে বাইরে করে ওকে বাইরে করে এটা সম্ভব। স্যার বাংলাদেশ ব্যাংকে যাবেন নিশ্চয়ই স্যার? আপনি বাংলাদেশ ব্যাংকে স্যার যাবেন? বিধি মেনে কাজ চালিয়ে গেলে কারো ভয় পাওয়ার দরকার নেই, আশ্বস্ত করেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। এনবিআর চেয়ারম্যান সাহেব কি স্যার আমরা শুনেছি এটা পদত্যাগের একটা গুণ? না এগুলো এনবিআর চেয়ারম্যান সাহেব ওনাকে টার্গেট দেওয়া যায় রেভিনা ইসে করবেন, এটা ওনার ব্যাপারে উনি যথাবিধ। যেটা হয়েছে তারা কেউ রিজাইন দিয়েছে, ওরা নিজেদের বিবেচনা মতো তাদের নিজেদের সেফটি মেনটেন করে অফিসে আসবে কি না আসবে দিচ্ছে, কিন্তু ওদের রেজিগনেশন দিয়েছে কোনটাই ছিল এটা অ্যাজ আ পার প্রসিডিউর, মানে একেবারে বলে দিলা হলে আমিও বলবো না যে এটা অ্যাকসেপ্ট করো, এটা আমি এইগুলো ডিসিশন নেব। আমি দরকার তো আমাদের ক্যাবিনেট এসে আছে, কাউন্সিলের চিফ অ্যাডভাইজারের সাথে কথা আমরা বিষয় করবো। বাংলাদেশ ব্যাংকের গভর্নর রিজাইন দিয়েছে বললে আমি কি বলবো, করে ফেলো নিয়ে নাও, দেখে আমরা পারি না। গত 5ই আগস্টের পর থেকে সরকারি, স্বায়ত্তশাসিত এবং স্বশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদ থেকে একের পর এক পদত্যাগের ঘটনা চলছে। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী সরকারের আমলে বিভিন্ন পদে থাকাদের পদত্যাগের দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন সহ অন্যরা বক্তব্য রাখেন। বক্তব্যে দলের সিনিয়র নেতারা বলেন, সরকারি বিভিন্ন পদে থাকা কর্মকর্তারা এখনও ষড়যন্ত্র করছেন। সব ধরনের ষড়যন্ত্র রুখে দিতে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এত বড় একটা বিপ্লবের পরে কিছু কিছু সমস্যা থাকতেই পারে, আর যেখানে আপনার একটা অচলাবস্থার সৃষ্টি হয়েছিল, যেখান থেকে আপনার এখন এটাকে আবার একদম পুরো নর্মালসিতে নিয়ে আসার এটা এত সহজ নয়। এটা স্বাভাবিকভাবেই ইট টেকস টাইম, এবং সেই কাজগুলো খুব দ্রুততার সঙ্গে সবাই কাজ করার চেষ্টা করছে। বিজয়ের পূর্বে সরকার বাহিনী দিয়ে
যে নৃশংসভাবে গণহত্যা করা হয়েছে, সেই গণহত্যার ব্যাপারে আমরা সবসময় কথা বলে এসেছি এবং জাতিসংঘের উদ্বেগ ছিল এটাতে সবচেয়ে বেশি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাতিসংঘের কাছে আমরা এই বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পাঠাবো। আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের প্রধান উপদেষ্টা তাকে আমরা চিঠি দেব। একই সঙ্গে আপনার ইউএই, যেখানে আপনার আমাদের প্রায় 50 জন শ্রমিককে বন্দী করা হয়েছে এই আন্দোলনের সমর্থন দেওয়ার জন্য, আমরা তাদের মুক্তির জন্য আমরা এই সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য আমরা চিঠি দেব। দু একটি ছাড়া রাজধানীর কোনো থানায় এখনও পুলিশের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়নি। ভাঙচুর হয়নি এমন থানাগুলোতে লোকবলের সংকট আর পুড়ে যাওয়া ভবনগুলোতে জিডি করা ছাড়া অন্য কোনো কাজ হচ্ছে না। পুলিশ কর্মকর্তারা বলছেন, অধস্তন পুলিশ সদস্যদের মনোবল ফিরিয়ে আনাই এখন সবচেয়ে জরুরি। এনামুল কবির রূপমের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুর থানা ভাঙচুর আর আগুন সন্ত্রাসে পুড়ে ছাই, আসবাব, দলিল দস্তাবেজ সহ পুরো স্থাপনা। চলছে এলাকাবাসীর সহায়তায় ঝাড়া মোছার চেষ্টা। ভেতরে পাওয়া মূল্যবান কাগজপত্র জমা হচ্ছে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর কাছে। তবে ধানমন্ডি থানার চিত্র একেবারে ভিন্ন। হামলা থেকে বেঁচে যাওয়া ভবনে চলছে অনেকটা স্বাভাবিক কর্মকাণ্ড, কিন্তু সেখানেও লোকবলের অভাবে চালু হচ্ছে না রাতের টহল কার্যক্রম। বর্তমানে যে একটা টার্মোল সিচুয়েশন যাচ্ছে, তো এই মুহূর্তে আমরা যারা পুলিশের পেশাদার বাহিনী এবং আমরা যারা পেশাদার অফিসার আছি, তারা চেষ্টা করে যাচ্ছি ফোর্স এবং অফিসারের মনোবল বৃদ্ধি করতে। এটা রেগুলার যে আমাদের থানার কার্যক্রম সেটাতে ফেরত আসার। তো এর মধ্যে আমার রেগুলার যে পেট্রোলিংটা থাকে, পেট্রোলিংটা বাদে বর্তমানে ধানমন্ডি থানার বাকি সকল কার্যক্রম আমরা শুরু করেছি এবং থানায় আমার টোটাল জনবলের 80% তারা উপস্থিত আছে। তো আমার এখানকার ফোর্স অফিসার যথেষ্ট, তাদের মনোবল ভালো আছে এবং তারা জনগণের সেবা দিতে প্রস্তুত আছে। সকালে উত্তরা পূর্ব থানায় আসেন ঢাকার পুলিশ কমিশনার মাইনুল হাসান। পুড়ে অঙ্গার হয়ে যাওয়া ভবনের সামনে একটি টেবিল বসিয়ে জিডি করার ব্যবস্থা করা হয়। আর কাছের উত্তরা পশ্চিম থানার ওসি কাজে যোগ না দেওয়ায় দায়িত্ব পালন করছেন তদন্ত ইন্সপেক্টর। নিচতলায় ডেস্কে একজন মাত্র এএসআই। কাজে যোগ দেননি নিচের পর্যায়ের কোনো পুলিশ সদস্য। তবে রাজধানীর অর্ধেকের বেশি থানার কার্যক্রম চালুর দাবি করেছে পুলিশ হেডকোয়ার্টার। আপাতত সাধারণ ডায়েরি, মরদেহের সুরতাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। কেরানীগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন 2 নারী তৈরি পোশাক কর্মী। ধর্ষণের শিকার নারীদের উদ্ধার করেন স্থানীয়রা। বর্তমানে তারা ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। সুলতানা হিমো রিপোর্ট। ওর সব কিছু জামা কাপড় খুলে ফেলছে, আর ওর গলায়ও আমার মতো সেম এরকম চাকু দ্বারা হয়েছে। এগুলো দেখে আমি পালানোর চেষ্টা করেছি, যে যদিও আমি পালাতে পারি তাহলে হয়তো মানুষজনকে বলতে পারবো যে এরকম কিছু একটা হয়েছে। তো এর ভিতরে ওর আরও জানাশোনা অনেক মানুষ ছিল, যাদের ফোন দিয়ে জিজ্ঞেস করা হয়েছে যে তুই কোথায় বা কি আসবি, সেখানে চলে আয়। তো ওরা আসার পর হইতে আমাকে দুইজন যেমন একজনের পর একজন, মানে 2 জন আমাকে রেপ করা হয়েছে। আর ওর সাথে নাকি এরকম 6 জন এরকম করছে। আর আমি তো পালিয়ে গেছি তারপরে। আর ও মনে করেন সারা রাত ওই লোকের বাসা ছিল। শুক্রবার রাতে চা খেতে বের হয়ে এভাবেই সংঘবদ্ধ ধর্ষণের বর্ণনা দিলেন কেরানীগঞ্জের 2 নারী। গণধর্ষণের শিকার হয়ে পালিয়ে আসেন তারা। স্থানীয়দের সহায়তায় ধর্ষকের নিজ বাড়িতেই উদ্ধার করা হয় আরেক নারীকে। উদ্ধারের সময় ধর্ষক পালিয়ে যায় বলে জানান উদ্ধারকারীরা। তাদের ফিজিক্যাল অবস্থা এখন মোটামুটি ঠিক আছে, কিন্তু ওরা প্রপারলি করতে পারতেছে না। ওরা এখনো সে মুভ করতে পারতেছে না, ইভেন কথাও প্রপারলি বলতে পারতেছে না। আলপনা করতেছি কদমতলি রাস্তায়, ঠিক আছে। তো হুট করে একটা অটো আসে, তো চিল্লাপাল্লা শুরু হয় যে অটোর ভিতরে একটা মেয়ে সেন্সলেস, আর সাথে একটা ছেলে অটো ড্রাইভার। তো অটোর পিছে যে ছিল, মেয়ের সাথে যে ছিল, সে বলতেছে যে ভাইয়া আমাদের ডাকাতি করা হয়েছে, ওদিকে ডাকাত আছে, আমাদের একজনকে আটকায় রাখছে। সন্ত্রাসী শিপন ওর বাসায় ওই মেয়েটা মানে বন্দি ছিল,
ও বন্দি করে রাখছিল। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন তারা। আমাদের এখানে একটা প্রসিডিউর, আমাদের যে কোনো ধরনের সেক্সুয়াল অ্যাসল্টের পেশেন্ট আসলে অবশ্যই মামলা লাগবে করা, কিন্তু আমাদের এই মুহূর্তে কিন্তু পুলিশ নাই, তো সেই জন্য কিন্তু আমরা তাকে মামলা করতে পারছি না। তো এই ধরনের অনেকগুলা প্রসিডিউর আছে কিন্তু এই পেশেন্টগুলোর ক্ষেত্রে সেই মুহূর্তে ওরা দুজনেই ভালো আছে। ভুক্তভোগী 2 নারীর পরীক্ষা নিরীক্ষা শেষে বাকি তথ্য জানানো হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। দেশের বিভিন্ন এলাকায় বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয় হামলার প্রতিবাদে ঢাকার শাহবাগ অবরোধ কর্মসূচি পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন সহ 8 দফা দাবি তুলে ধরেন তারা। সৈয়দ অদিতের রিপোর্ট। বেলা 3টার দিকে শাহবাগ মোড়ে জমায়েত হতে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। তাদের স্লোগানে উত্তাল হয়ে পড়ে পুরো এলাকা। ঢাকা ও আশেপাশে এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগে আসেন বিক্ষোভকারীরা। আমরা মনে করি এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বৃহত্তর জনগোষ্ঠী, মুসলিম সম্প্রদায়, এদেশের জাতি বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যমত্যভাবে আমাদেরকে এই দেশের সকল কর্মকাণ্ডে একই অবস্থান থেকে সংগ্রাম করা দরকার। যারা আমরা হিন্দু সংখ্যালঘু এখন আছি তাদের নিরাপত্তা চাই। এই সময় তারা সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন ও 10% সংসদীয় আসন বরাদ্দের দাবি জানান। হিন্দুরা স্বাধীন কই? আমাদের তো কোনো স্বাধীনতা নাই। আমাদের মা বোনদের গায়ে হাত পড়ছে, আমাদের বাড়ি ভাঙচুর হচ্ছে, আগুনে পুড়ে যাচ্ছে। আমরা কেন স্বাধীন না? দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমাদের কেন অত্যাচার হচ্ছে? হিন্দু ঘরে ঘরে আগুন পড়ছে, মন্দিরের পরে হামলা করছে, কেন? আমরাও তো বাঙালি। আমরা এই বৈষম্যহীন সরকারকে আশা করছি যে এই আমাদের হিন্দুদের ভিতরে যেন আর তারা বৈষম্য না করে, সুরক্ষা দান করে। গত 5 আগস্টের পর নাটোর, পটুয়াখালী, শরীয়তপুর, ফরিদপুর, যশোর, নোয়াখালী, মেহেরপুর, চাঁদপুর, খুলনা ও দিনাজপুরে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ও উপাসনালয়ে হামলা হয়েছে। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। রাজধানীতে গত কয়েকদিন রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলেও এখন তা অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। ডাকাতি ও নাশকতার আতঙ্ক থেকে নগরবাসীকে স্বস্তি দিতে সেনাবাহিনীর সাথে নিজ উদ্যোগে পাহারা দিচ্ছেন সাধারণ মানুষ। তাফিমুল ইসলামের রিপোর্ট। চলমান পরিস্থিতিতে সেনাবাহিনী ও শিক্ষার্থী সহ সাধারণ মানুষ সতর্ক অবস্থানে থাকায় স্বাভাবিকের দিকে নগর জীবন। রাত হলেই দলবেঁধে পাড়া মহল্লায় পাহারা দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছেন স্থানীয়রা। রাজধানীর বনানী, গুলশান, ধানমন্ডি, উত্তরা, মিরপুর ও মালিবাগ সহ বিভিন্ন এলাকায় সচেতনতা কার্যক্রমে অংশ নিচ্ছেন তরুণ সহ নানা বয়সী মানুষ। কোনো ধরনের যদি কোনো কিছুর আশঙ্কা থাকে সেখানে আমরা সবাই ছুটে যাই যেন অন্যরা বাড়িতে একটু নিরাপদ থাকতে পারে, এবং এইটা মনে করছি যে সোসাইটিতে যারা থাকে তাদের একটা দায়িত্ব আছে যে তার সমাজের, তার সোসাইটির নিরাপত্তা দেওয়া। এটা থেকে একটা সিভিক ডিউটি থেকে আমরা করছি। এখনও আমরা জানি পুলিশ, বিভিন্ন ল এনফোর্সিং এজেন্সিসরা এখনও ফুললি অপারেশনাল না। সো আমরা রেজিডেন্ট হিসেবে নিজেরাই দায়িত্ব নিয়েছি বনানী সোসাইটি হিসাবে। এখন একসঙ্গে চলার জন্য আমাদের খুবই জরুরি সময়। এই জন্য আমরা সমাজের মানুষ, আমরা বনানী সমাজের মানুষ, বনানী রক্ষা করছি। আমাদের টিম তৈরি করে দেওয়া হয়েছে, প্রতি এলাকায় এরকম ঘুরবে, এরকম করবে, আপনারা আমাদের পাশে থাকবেন। স্বতঃস্ফূর্তভাবে এমন স্বেচ্ছাসেবায় জনমনে স্বস্তি ফিরে আসছে। আমরা আমাদের গুলশান সোসাইটি থেকে আমরা 2টা টিম ভাগ করেছি। এক একটা টিমে প্রায় 20 থেকে 25টা করে গাড়ি এভাবে ঘুরছি, এবং আমাদের 2টা ট্রাক ভর্তি আমাদের প্রায় 60-70 জনের মতো, প্রায় 80 জনের মতো আমাদের ওয়ার্কার্সরা আছে, কমিউনিটি পুলিশ আছে, এবং তাদেরকে 2 ভাগে ভাগ করে, একটা ইস্ট সাইড একটা ওয়েস্ট সাইড, গুলশানটাকে এভাবে 2 ভাগে ভাগ করে আমরা এভাবে পেট্রোলিং শুরু করেছি, এবং এটা আমাদের সারা রাত চলবে। ওভারঅল গত 4-5 দিন আমরা অনেক কন্ট্রোল করে এসেছি। যে বাইরে যে হোন্ডাগুলো ছিল, বাইরে অনেক গাড়ি ছিল, তারা আজকে থেকে অলমোস্ট নীল হয়ে এসছে। চেকপোস্ট আমাদের নিজস্ব লোক আছে এবং এরকম বেস্ট পড়ার লোক আছে, ওরা এটাকে মনিটর করছে। তরুণরা বিশেষ করে এই ভূমিকাগুলি পালন করছে, আমরা এদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছি। যতদিন পর্যন্ত দেশ এটা শৃঙ্খলা না আসে, আমরা পুলিশদের সাথে, এই সরকারের প্রশাসনের সাথে আমরা সহযোগিতা করব। বাংলাদেশ সেনাবাহিনীর জননিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা শেষে লেফটেন্যান্ট কর্নেল নাহিদুজ্জামান খান জানিয়েছেন, রাজধানীতে শান্তি শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত তাদের নিরাপত্তা কার্যক্রম চলবে। যে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভাটা করেছি, এটা আমাদের আসলে 2টি উদ্দেশ্য ছিল। প্রথমত মানুষকে জানানো যে আমরা কামরাঙ্গীরচর, লালবাগ এবং চকবাজার থানায় মোতায়েন হয়েছি,
মানুষ যেন আশ্বস্ত থাকে, তাদের মধ্যে যেন আস্থা ফিরে আসে। রাজধানীর পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিকে ফিরবে বলে আশা সাধারণ মানুষের। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবারের প্রসঙ্গ আই স্পোর্টস। চেয়ারম্যান হিসেবে যোগ দেবেন এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া। সংবাদে এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর আরো যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। ব্রাজিলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা ৬২ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। শুক্রবার উড়োজাহাজটি বিধ্বস্ত হয় বলে ভয়েপাস এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে। এতে ৫৮ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন। জাহাজটি দেশটির পারানা রাজ্যের কাসকাভেল থেকে সাও পাওলো যাচ্ছিল। ভিনহোদা শহরের আবাসিক এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাগ্রস্ত উড়োজাহাজটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ করে দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করছে তদন্ত দল। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। দলমত ও ধর্মের নামে আধিপত্যবাদী কার্যকলাপ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজ। চিন্তা ও মত প্রকাশের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন তারা। রাষ্ট্র সংস্কার, সংস্কৃতি সংস্কার প্রতিপাদ্যে গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজের ব্যানারে মানববন্ধন থেকে এই আহ্বান জানিয়েছেন তারা। সংবিধানের প্রতিনিধিত্ব, আমলাতন্ত্র, বিচার ব্যবস্থা ও পুলিশ ব্যবস্থার গণতন্ত্র সহায়ক সংস্কার এগিয়ে নেওয়ারও তাগিদ দেওয়া হয় লিখিত বিবৃতিতে। একই সাথে শিল্পকলার সব মাধ্যমের শিল্পকর্মীদের গণতান্ত্রিক শিল্পচর্চায় সংস্কৃতি কাউন্সিল গঠন করার আহ্বান জানিয়েছেন বক্তারা। সে সময় দৃশ্যশিল্পী, আলোকচিত্রী, পারফরম্যান্স শিল্পী সহ কবি লেখকরা উপস্থিত ছিলেন। কৃষি সংবাদ। নওগাঁয় ১৩ বিঘা জমির ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা। জেলার বদলগাছি উপজেলার আগাছানাশক বিষ প্রয়োগ ও গাছের গোড়া কেটে দেওয়ার ফলে আউশ ধান ও পটল মিলিয়ে প্রায় ১৩ বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। প্রকৃতি সংবাদ। অব্যবস্থাপনা আর চরম দায়িত্বহীনতায় সীমাহীন দুর্ভোগে কুষ্টিয়ার পৌরবাসীরা। পৌর কর বাড়ালেও বাসিন্দাদের জীবনমান উন্নয়নে নেই কোনো উদ্যোগ। পাকা সড়ক কিংবা ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতেই নাজেহাল বাসিন্দারা। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর যা থাক স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। পঞ্চম দিনের মতো সড়কে শৃঙ্খলা রক্ষায় কাজ করছে শিক্ষার্থীরা। আনসার বাহিনী ও ফায়ার সার্ভিসের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। ট্রাফিক নিয়ন্ত্রণে সবাই সহযোগিতা করছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। সারা দেশে সংখ্যালঘুদের উপর হামলা ও ধর্মীয় উপাসনালয়ে ধ্বংসযজ্ঞের চালানোর প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ। নগরের জামাল খান চেরাগী পাহাড় মোড়ে আয়োজিত সমাবেশে সংখ্যালঘু মন্ত্রণালয় এবং সুরক্ষা কমিশন গঠন, সংখ্যালঘুদের বিরুদ্ধে সকল হামলার বিচার ও 10% সংসদীয় আসন বরাদ্দের দাবি জানানো হয়। সমাবেশে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইতিহাসের সবচেয়ে বর্বর ও নৃশংস আওয়ামী দুঃশাসন উৎখাত করেছে শিক্ষার্থী সমাজ।
চট্টগ্রামের ঐতিহাসিক লাল দিঘির ময়দানে রাষ্ট্র সংস্কারের 9 দফা দাবি বাস্তবায়নে গণসমাবেশে তিনি এসব কথা বলেন। সংগঠনের চট্টগ্রাম মহানগরের সভাপতি জান্নাতুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন দলের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ, কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকল, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর বেলাল নূর আজিজ সহ অন্যরা। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সংবাদে এরই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে রয়েছে খেলার খবর।